ঠিকভাবে চামড়া সংরক্ষণ করলে ব্যবসায়ীরা অবশ্যই ন্যায্য মূল্য পাবেন বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু সংবাদ মাধ্যমে চামড়া নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সোমবার দুপুরে সাতক্ষীরার শ্যামনগরের নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, চামড়া সংরক্ষণের সুবিধার জন্য সরকার এবার সারা দেশে ৭.৫ লক্ষ মণ লবণ বিতরণ করেছে। এছাড়া চামড়া শিল্পে ২১৫ কোটি টাকা প্রণোদনা সরকার ঈদের আগেই ছেড়েছে। তিনি বলেন, চামড়া পচনশীল দ্রব্য, এটাকে ঠিকভাবে লবণ দিয়ে সংরক্ষণ করতে হবে, কারণ পচা চামড়া নিয়ে সংবাদ মাধ্যমে অপপ্রচার না চালানোর আহ্বান জানান তিনি। এই পচা চামড়া দেখিয়ে কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কিছু নিউজ মিডিয়া চামড়ার বাজারের কিছু অসাধু ব্যবসায়ীর সাথে মিলে একটা এমন ধারণা তৈরি করার চেষ্টা করছে যে চামড়ার দাম পড়ে যাচ্ছে। আমরা প্রতিদিন দেখছি চামড়ার দাম বাড়ছে। নাটোরের আড়তগুলোতে গত দুদিন ধরে আসছে কোরবানির পশুর কাঁচা ও লবণজাত চামড়া। জেলার প্রায় সব এলাকা থেকে ইতোমধ্যে চামড়া পৌঁছেছে আড়তে। আগামী ৩-৪ দিনের মধ্যে আশপাশের জেলার চামড়াও সংগ্রহ হবে। প্রাথমিকভাবে সব কাঁচা চামড়া লবণজাত করে রাখা হচ্ছে। ঢাকার ট্যানারিগুলো নির্ধারিত দামে এসব চামড়া কিনে নিয়ে যাবে আশা ব্যবসায়ীদের। দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার বাজার নাটোরের চক বৈদ্যনাথ। নাটোর রাজশাহী মহাসড়কে দুই ধারে রয়েছে ১.৫ শতাধিক ছোট বড় চামড়ার আড়ত। সবগুলো আড়তেই এখন লবণজাত কাঁচা চামড়ার স্তূপ। কোরবানির প্রথম দিনেই প্রায় সব চামড়া আড়তে আসায় ভালোভাবে সংরক্ষণ হয়েছে বলছেন ব্যবসায়ীরা। গরু খাসি এবার পরিপূর্ণ আমদানি হয়েছে, তবে আমার চামড়াগুলা আমরা সময় মতো লবণ দিতে পারিছি ভাই। সময় মতো তো আমরা লবণ দিয়েছি এবং চামড়ার কোনো ক্ষতি হয় নাই এবং চামড়া কোনো হেয়ার স্লিপও হয়নি, নষ্টও হয় নাই। এই চামড়া আমরা লবণের দাম যদিও বেশি, তারপর লবণের কোনো সংকট কিন্তু হয় নাই। সপ্তাহ দুয়েক পরে ঢাকার ট্যানারিগুলো এসব চামড়া কিনে নেবে। সরকার নির্ধারিত দামই এবার চামড়া কেনা হয়েছে দাবি ব্যবসায়ীদের। ট্যানারিতে বিক্রির সময়ও নির্ধারিত দাম পাওয়ার আশা তাদের। ঢাকা থেকে বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা আসবেন, আশা করতেছি সামনের হাট থেকে শুরু হবে বেচা কেনা। ওনারা আসলে আমরা মালপত্র ওনাদের কাছে চেষ্টা করবো সরকারের নির্ধারিত দামে বিক্রয় করা। দেশের অন্যান্য জেলার চেয়ে নাটোরে এবার চামড়ার দাম বেশি ছিল বলছেন ব্যবসায়ীরা। এবছর ৫ লাখ গরুর চামড়া ও ৫০ লাখ ছাগল ও ভেড়ার চামড়া সংগ্রহের আশা তাদের। দেশের বিভিন্ন জেলায় যেভাবে বিক্রি বেচা কিনা হয়েছে তার চেয়ে অধিক দামে নাটোরে বেচা কিনা হয়েছে। ট্যানারি মালিকরা আমাদের নাটোর মোকামে আসবেন এবং আমাদের বেচা কিনা বেশ ভালো হবে এই আশায় আমি রাখি। প্রতি বছর দেশের ট্যানারিগুলোর চাহিদার প্রায় ১/৩ চামড়া সরবরাহ হয় নাটোরের আড়ত থেকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামের আতুরার ডিপো এলাকায় বকেয়া মজুরির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এআই লেদার নামের একটি আড়তের ১৫০ শতাধিক শ্রমিক। অবরোধের ১ ঘন্টা পর কর্তৃপক্ষের আশ্বাসে সড়ক থেকে সরে যায় তারা। এ সময় অবরোধের কারণে মুরাদপুর অক্সিজেন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকদের অভিযোগ, কোরবানির ঈদকে কেন্দ্র করে তাদেরকে ৪ দিনের জন্য চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। ৪ দিন ধরে একটানা চামড়া সংরক্ষণের কাজও করেছে তারা। তবে রোববার বিকেল থেকে প্রতিষ্ঠানটির মালিকপক্ষের কারো দেখা পাওয়া যায়নি। সকালে তাদেরকে বেতন দেওয়ার কথা থাকলেও কেউ তাদের সাথে যোগাযোগ করেনি। এদিকে মালিকপক্ষ জানিয়েছে সব হিসাবপত্র মিলিয়ে আজই তাদের বকেয়া মজুরি দিয়ে দেওয়া হবে। আমরা তো কাজ করছি এখানে টাকার জন্য, টাকা না দিলে আমরা রাস্তা অবরোধ করবো, এটা ছাড়া আমাদের কিছু করার নাই। আমরা রাস্তা মিদ্রে মাল ফালামু, মাল ফালাই রাস্তা অবরোধ করে দেবো, আমরা বসে থাকবো। কোম্পানি বলছে যে আজকে 11টা বাজে আসবে, এখনো খবর নাই, তো কন্ট্রাক্টরেরও দেখা নাই। এখন আমি কোনো এই পর্যন্ত কোনো হিসাব নিকাশ পাই না। হিসাব টিসাব আমি কন্ট্রাক্টরকে ডাকছি, কন্ট্রাক্টর আমার হিসাব নিকাশ দিতেছে। আমার হিসাব নিকাশ দেওয়ার পরে আমি কন্ট্রাক্টরকে এখনই পেমেন্ট করে দেবো। ঈদের তৃতীয় দিন সকাল থেকে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরতে গেছেন নগরবাসী। পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে বেশ আনন্দময় সময় কাটাচ্ছেন তারা। এই খবর আরও জানবো। রাজধানীর উত্তরা থেকে আমাদের সাথে রয়েছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, আপনি যেখানে রয়েছেন তার পেছনে আমরা দেখতে পাচ্ছি বেশ লোকজন আছে। একটু জানাবেন যে তারা আসলে এইসব জায়গাগুলোতে ঘুরছেন, কি বলছেন তারা, আর যারা ঈদে বাড়ি যেতে পারেনি গ্রামের বাড়িতে তাদের সাথেও নিশ্চয়ই আপনার কথা হয়েছে।
জি, এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর উত্তরাতে। এইটি কিন্তু আমি যদি বলে রাখতে চাই, এটা উত্তরা দক্ষিণ স্টেশন থেকে খুবই কাছের একটি জায়গা, একটি অনেকটা গ্রামীণ পরিবেশ এখানে কিন্তু রয়েছে। আমরা যদি একটু আমার পেছনে দেখতে পারি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখন অনেকটা রোদ থাকায় দর্শনার্থীর সংখ্যা কিন্তু তেমনটা নেই, কিন্তু তারপরেও কিছু দর্শনার্থীর সাথে কথা হয়েছে, তারা আস্তে আস্তে এখানে ক্রমান্বয়ে আসা শুরু করেছে। অনেকটা যান্ত্রিক শহর থেকে যে কিছুটা বিরতি নিয়ে ঈদের ছুটিতে তারা কিন্তু একটু এই গ্রামীণ পরিবেশে এসে কিন্তু তারা অনেকটা উপভোগ করছে বলে আমাদের জানিয়েছেন। এই স্থানটি কিন্তু মিরপুর দিয়াবাড়ির ঠিক কাছে এবং মিরপুর ডিএইচএস থেকেই খুব কাছে। এখানে এসে তারা কিন্তু একটি গ্রামীণ পরিবেশ উপভোগ করছে। এখানে কিন্তু তাদের জন্য একটি বিশেষ কায়াকিং যে বোটিং, এটির সুবিধা এখানে রাখা হয়েছে। তারা এখানে এসে কিন্তু আধা ঘন্টায় জনপ্রতি 100 টাকা করে কিন্তু নৌকা চালাচ্ছে এবং খুব উপভোগ করছে। দেখতে পাচ্ছি এখানে নিরাপত্তার বিষয়টি একটু বলে রাখতে চাই, যারা কিন্তু সাঁতার জানে না তাদের জন্য কিন্তু এখানে লাইফ জ্যাকেটেরও ব্যবস্থা রাখা হয়েছে। পরিবার পরিজন নিয়ে সকল বয়সের মানুষ কিন্তু এখানে এসছে এবং কিন্তু তারা এই নৌকা ভ্রমণ করছে এবং প্রকৃতির মধ্যে কিন্তু তারা অনেকটা উপভোগ করছে বলে আমাদের জানিয়েছেন। এই ছিল রাজধানীর। আপনাকে ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি সেখানে আসলে এরই মধ্যে প্রস্তুতি নিয়ে আসা হয়েছে, একটু রোদ কমলেই হয়তো সেখানে আরো ভিড় বাড়বে। এই জায়গায় কিন্তু বেশ জমজমাট থাকে অন্যান্য সময়, বিশেষ করে সন্ধ্যার সময়। ধন্যবাদ আপনাকে। বরগুনায় বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। চিকিৎসাধীন অবস্থায় এবছর মারা গেছে 2 জন ডেঙ্গু রোগী। এছাড়া অন্য জেলার হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো রোগীদের মধ্যে এরই মধ্যে মারা গেছে আরো 6 জন। চিকিৎসক সংকটের কারণে সেবা দিতে হিমশিম সদর হাসপাতাল কর্তৃপক্ষ। পর্যাপ্ত ওষুধ না থাকার কথাও জানিয়েছেন জেলা সিভিল সার্জন। 1 জানুয়ারি থেকে 3 জুন পর্যন্ত বরগুনায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে 1147 জন। রোগীদের অভিযোগ, হাসপাতাল থেকে দেয়া হচ্ছে প্রতিদিন 4টি প্যারাসিটামল ট্যাবলেট। স্যালাইন সহ বাকি সব ওষুধ কিনতে হচ্ছে বিভিন্ন ফার্মেসি থেকে। এছাড়া পরীক্ষা নিরীক্ষা করতে হচ্ছে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে। সেলান তো কিনে বাস এই আন্যা হেইপর করে হেরা না পাতে এখানে আর আমা বল কয় আমরা হেইদের কি কিনে আন্যা করাই। আর এই জায়গায় বেশ সবই ধরেন বাইরে থেকে কিনে আনতে হয়, সরকারি কিছু পাইতেছি না। এদিকে মশা নিধন কার্যক্রম শুধু শহরের মধ্যেই সীমাবদ্ধ, তাই প্রান্তিক মানুষকে সচেতন করতে মাইকিং ও সভা সেমিনার করার দাবি স্থানীয়দের। বরগুনা জেলাতে দেখা যায় শুধুমাত্র এই পৌরসভার মধ্যেই শুধু এই প্রচারটা হয়, কিন্তু প্রান্তিক অঞ্চলে এই জায়গাগুলোতে কোনোভাবেই প্রচার আমরা দেখি নাই। গ্রাম অঞ্চলে স্কুলে, প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল, মাদ্রাসায় সবখানে যদি আমরা ক্যাম্পিং করতে পারি, আমি মনে করি তাহলে এই ডেঙ্গু নিরোধন সম্ভব। বরগুনা জেনারেল হাসপাতালে 54 জন চিকিৎসকের পদ থাকলেও আছে 18 জন। ডেঙ্গু রোগীদের চিকিৎসায় পর্যাপ্ত ওষুধ নেই বলে জানিয়েছেন সিভিল সার্জন। আমাদের আক্রান্ত রোগীর ক্ষেত্রে সাধারণত শিরায় প্রয়োগকৃত যে স্যালাইন সেটা দরকার পড়ে, সেগুলোর যথেষ্টই সংকট আছে। আমরা এটাকে এখনো অ্যারেঞ্জ করতে পারছি, আমাদের সংকট কাটিয়ে উঠতে পারছি। আশা করছি এটা দিয়ে মোকাবেলা করা সম্ভব হবে। বরগুনাকে সর্বোচ্চ ডেঙ্গু আক্রান্তের জেলা ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদের লম্বা ছুটিতে বিভিন্ন জেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্রে বেড়েছে ভ্রমণ প্রেমীদের ভিড়। সাগর, পাহাড়, চা বাগান সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে সব বয়সী মানুষের সমাগম বেড়েছে। হোটেল, রিসোর্ট থেকে শুরু করে স্থানীয় ব্যবসা বাণিজ্যও ফিরেছে প্রাণ চাঞ্চল্য। ঈদের ছুটির আনন্দ উপভোগে পর্যটকরা ভিড় করছেন কক্সবাজার সৈকতে। লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট, হিমছড়ি, ইনানি, মেরিন ড্রাইভে উৎসবমুখর পরিবেশ। প্রাকৃতিক তো ভালো লাগতেছে, বাচ্চা এনজয় করছে, মানে আমাদের থেকে বেশি এনজয় করছে বাচ্চা। এই সমুদ্রে গেছি, ছবি তুলছি, ভিডিও তুলছি, অনেক ভালো করছি। সূর্যোদয়, সূর্যাস্ত দেখতে সাগরকন্যা কুয়াকাটায় হাজারো পর্যটকের ভিড়। প্রিয়জনকে নিয়ে সেলফি তোলা সহ নানা মুহূর্ত উপভোগ করছেন সবাই। পাহাড়, অরণ্য, ঝিরি, ঝর্ণার সৌন্দর্য উপভোগে খাগড়াছড়িতে ভিড় করছেন দর্শনার্থীরা। সৌন্দর্য দেখে মুগ্ধ তারা। এখানে ঘুরতে খুবই ভালো লাগে, আসা প্রায় এখানে 3-4 বার আসা হয়েছে এবং প্রথম থেকে খুব ভালো লাগে। নরসিংদীর ড্রিম হলিডে পার্কের বিভিন্ন রাইডে চড়ে খুশি দর্শনার্থীরা। প্রচন্ড গরমে ওয়াটার পার্কে ভিড় বাড়ছে সব বয়সী মানুষের। আব্বু আমার সাথে আইসা পুরো পার্ক ঘুরলাম, গাড়ি দিয়ে পরে আইসা এই জায়গায় ঘুরলাম, লেকে ঘুরলাম, বোটে চললাম। এই পার্কের সৌন্দর্য আমাদেরকে সবাইকে মুগ্ধ করে। আমি অনেকগুলো রাইড চড়েছি, এর মধ্যে সুইংস রয়েছে, অনেকগুলো এক্সট্রাঅর্ডিনারি রাইড রয়েছে, এজন্য ভালো লাগছে। মৌলভীবাজারের চা বাগানে সবুজ মাঠ, লাউছড়া জাতীয় উদ্যান, মাধবকুণ্ড কিংবা হামহাম, সবখানেই মুখর মানুষের পদচারণায়। সব
থেকে পছন্দের বিষয় হলো এই জায়গাটা এখনো ওরকম মেকি হয়ে যায়নি, আর্টিফিশিয়াল হয়ে যায়নি, প্রাকৃতিক একটা পরিবেশ আছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে তৎপর টুরিস্ট পুলিশ। বিভিন্ন স্পটে বাড়ানো হয়েছে নজরদারি। কোনো ধরনের সমস্যা আমরা ইতিমধ্যে পাই নাই। আমাদের টিম সর্বাত্মক চেষ্টা করতেছে সম্মানিত পর্যটকদের জন্য তারা কোনো বিব্রতকর অবস্থা না পড়ে। প্রত্নতাত্ত্বিক পর্যটন কেন্দ্রেও বেড়াতে যাচ্ছেন মানুষ। উত্তরাঞ্চলের অন্তত 300 পর্যটন কেন্দ্র জাদুঘরে দেখা গেছে পর্যটকদের ভিড়। মহাস্থান আসলে একটা অসম্ভব ভালো লাগা, আর বিকালবেলাটা অপূর্ব লাগে। প্রায় 1400 বছরের পুরনো কুমিল্লার বৌদ্ধবিহার এবং শতবর্ষী শালবনের সবুজ অরণ্যে ঘুরে বেড়াচ্ছেন দর্শনার্থীরা। ঈদের ছুটিতে পরিবার নিয়ে বরিশালের বিনোদন কেন্দ্রে ঘুরছেন ভ্রমণ পিপাসুরা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আমরা এবার সরাসরি বিভিন্ন বিনোদন স্পটে যাব। আমরা এবার আমাদের সাথে সরাসরি সেই খবর নিয়ে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম, বগুড়া এবং নরসিংদী থেকে সহকর্মীরা। শুরুতে চট্টগ্রামে আলমগীর সবুজ, আপনি পতেঙ্গাতে রয়েছেন, প্রচন্ড ভিড় আমরা যতটুকু দেখতে পাচ্ছি, জানাবেন বাকিটা। আসেন না ভাই। আপনি ঠিকই ধরেছেন, আমি এই মুহূর্তে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে আছি। মূলত চট্টগ্রামে আসলে ঈদের ছুটি কিংবা অন্যান্য ছুটিতে বেড়ানোর কথা আসলে যে নামটি সবচাইতে আগে আসে সেটার নাম হচ্ছে পতেঙ্গা সমুদ্র সৈকত। এছাড়াও চট্টগ্রামের ফয়েজ লেক, সীতাকুণ্ডের গুদিয়াখালী, আনোয়ারা পার্কি সমুদ্র সৈকত সহ ডিসি পার্ক, ভাটিয়ারি অনেক জায়গা আসে। তবে চট্টগ্রাম শহরের মধ্যে ফয়েজ লেকের যে প্রবেশ মূল্য অনেক বেশি হওয়ার কারণে আমরা দেখি সবসময় সাধারণ মানুষ, বিশেষ করে নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত, মধ্যবিত্ত সবাই ছুটে আসেন এই পতেঙ্গা সমুদ্র সৈকতে। আজকে ঈদের তৃতীয় দিনে এসে আমরা দেখেছি এখানে হাজারো মানুষ এখানে এসেছেন। আমার হাতের বামে এবং ডানে আমি দেখছি আসলে কয়েক মাইল জুড়ে মানুষ আর মানুষ, এবং একটু আগে থেকে যে মানুষের স্রোত শুরু হয়েছে আমরা দেখছি হাজার হাজার মানুষ বিভিন্ন পথ দিয়ে ঢুকছেন এই পতেঙ্গা সমুদ্র সৈকতে। এই মুহূর্তে এখন ভাটা চলছে, এ কারণে মানুষ আপনারা দেখছেন নিশ্চয় মানুষ নিচে নেমে গেছে এবং বিভিন্ন রাইডস ঘুরছে, নৌকাতে ভ্রমণ করছে, এবং যে স্পিড বোটগুলো আছে সেগুলি 100-200 টাকা করে নিচ্ছে কিলোমিটার ঘুরিয়ে। কিন্তু একদম নির্ভয়ে আমরা দেখছি মানুষ সেখানে যে স্পিড বোটগুলো আছে সেগুলোতে চড়ে বেড়াচ্ছেন, এবং আমরা যতটুকু জানি এখানে রাত 8টা-9টা পর্যন্ত এরকম মানুষের স্রোত থাকে। সাধারণত এই পতেঙ্গা সমুদ্র সৈকত সারা রাতই মানুষজন আসেন, যেহেতু দিনের আলোতে বেশিরভাগ মানুষ আসেন, এবং সেটাই হচ্ছে যেহেতু আজকে ঈদের তৃতীয় দিন আমরা দেখছি এখানে হাজারো মানুষের ঢল নেমেছে আসলে। এছাড়াও চট্টগ্রামের অন্যান্য যে সমস্ত পর্যটন কেন্দ্র আছে, বিশেষ করে ফয়েজ লেকে আমরা খবর নিচ্ছি সেখানেও মানুষের ঢল নেমেছে, এবং পাশে যে চিড়িয়াখানা আছে চট্টগ্রাম চিড়িয়াখানা, সেখানে প্রায় 550 প্রজাতির 270 প্রজাতির 500-550 বেশি প্রাণী রয়েছে। মানুষের ভিড় সেখানেও আছে। মোটামুটি সবচেয়ে বেশি ভিড় এই পতেঙ্গা সমুদ্র সৈকত, একটু পরে আরও বেশি মানুষের ঢল নামবে বলে আমরা খবর পেয়েছি, এবং সেটাই আমরা দেখছি বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন গাড়িতে করে মানুষ আসছে। এবং আরেকটা বিষয় বলার আছে, এখানে এই সমুদ্র সৈকতের সাথে লাগানো আসলে কর্ণফুলী নদীর উপর দিয়ে যে টানেল, সেটাতে দিয়ে আমরা দেখছি অনেকে বাসে করে নানাভাবে টানেল পার হয়ে ওই পারে আনোয়ারা সমুদ্র সৈকতও যাচ্ছে। মোটামুটি এখানে মানুষের সবুজ, আপনি থাকুন আমাদের সাথে। আমরা একটু বগুড়ায় যাব, সেখান থেকে আমাদের সাথে আছেন হাসিবুর রহমান। হাসিবুর রহমান, বগুড়ার আপনি যেখানে রয়েছেন সেখানের খবর জানবো, আর আশপাশে অন্যান্য যে বিনোদন স্পটগুলো আছে সেগুলো, মহাস্থানগড়ের কি অবস্থা, মানুষজন কেমন যাতায়াত করছে, ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে এটাকে ঘিরে? আপনি শেষের প্রশ্ন থেকে যদি উত্তরটা মিলাতে চান তাহলে দেখতে পারবো যে এই ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রগুলোকে কেন্দ্র করে বেশ ভালোই ব্যবসা হচ্ছে, বেশ জমজমাট ব্যবসা। পর্যটন কেন্দ্রে যেসব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেগুলোতে উত্তরবঙ্গের অন্যতম আকর্ষণ এই মুহূর্তে মমইন হোটেল, এবং সেই মমইন হোটেলের অন্যতম আকর্ষণ এই ওয়াটার পার্ক, যেখানে বিপুল সংখ্যক নারী পুরুষ আজকে এই বিনোদন কেন্দ্রে এসে তারা নানাভাবে দিনটাকে উপভোগ করবার চেষ্টা করছে। এবং সব মিলে এখানে ঠিক কত
হাজার মানুষ আছে এটা বলা কঠিন, তবে কর্তৃপক্ষ প্রাথমিকভাবে যে ধারণা দিয়েছে যে এখন পর্যন্ত অন্তত এই মমইন এবং মমইনের যেসব অঙ্গ প্রতিষ্ঠান রয়েছে, বিশেষ করে ওয়াটার পার্ক আর অন্যান্য যেসব উপকরণ রয়েছে বিনোদনের, সেখানে অন্তত 20,000 মানুষ এখন রয়েছে বলে আমাদেরকে ধারণা দিয়েছে। এর বাইরে আমরা অন্যান্য বিনোদন কেন্দ্রগুলোর খবর নেবার চেষ্টা করেছি, বিশেষ করে মহাস্থানগড়। আপনি জানেন যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে প্রাচীনতম এই নগরীকে কেন্দ্র করে নানা ধরনের আকর্ষণ থাকে বিনোদন প্রেমী বা পর্যটকদের। সেখানকেও আজকে বিপুল সংখ্যক দর্শনার্থী এসেছেন বলে আমরা খবর পেয়েছি, এবং সেখানে শুধু বগুড়া না, বগুড়ার পাশাপাশি রংপুর, দিনাজপুর সহ যমুনার ওই পারের মানুষও এই বিনোদন কেন্দ্র এসেছে। এর বাইরে ব্যক্তিগতভাবে বা প্রাতিষ্ঠানিকভাবে যেসব বিনোদন কেন্দ্র তুলে গড়ে তোলা হয়েছে সেগুলো তো বিপুল সংখ্যক মানুষ আজকে উপস্থিত হয়েছেন। গতকালের তুলনায় আজকে দর্শনার্থী বা পর্যটকদের সংখ্যা বেশি বলে আমরা খবর পাচ্ছি, এবং এই ধরনের আয়োজনে আরো অন্তত 2-3 দিন মানুষের উপস্থিতি থাকবে এমনই জানতে চাই। ঈদের সময়ে আমরা দেখেছি যে গাড়িতে একটা প্রবণতা থাকে টিকিটের ভাড়া মূল্য বাড়িয়ে দেওয়া হয়, এই সময় রাইডগুলোতেও কি সেরকম করে কিনা? এই রাইডগুলোতে বেশি করে যদি আপনি বিনোদন কেন্দ্রের রাইডগুলোর কথা বলেন, তাহলে আমি এখন পর্যন্ত কোনো পর্যটন কেন্দ্রের রাইডের যে দাম বা মূল্য বৃদ্ধির এরকম কোনো খবর পাইনি। এই যে বিনোদন কেন্দ্রটি দেখছেন ওয়াটার পার্ক, এখানে প্রতিজনের জন্য 600 টাকা করে টিকিট নেওয়া হয়, এবং এটা 7টা রাইডে এখানে চড়ার সুযোগ রয়েছে। আর এই হোটেল কর্তৃপক্ষ, যেটি উত্তরবঙ্গের একমাত্র 5 স্টার হোটেল মমইন, সেখানেও বিপুল সংখ্যক মানুষ এসে এবং তাদের জন্য প্যাকেজ চালু করা হয়েছে। 8,000 টাকার প্যাকেজ আছে, 9,000 টাকার প্যাকেজ আছে, আর 13,000 টাকার প্যাকেজ আছে। এই প্যাকেজের মধ্যে বিনোদন কেন্দ্রগুলোর যে টিকিট সেগুলোকে ইনক্লুড করা আছে। সব মিলিয়ে প্রত্যেকটি বিনোদন কেন্দ্রেই আজকে আমি যতটুকু খবর পেয়েছি দর্শকদের উপস্থিতি একেবারে উপচে পড়া অবস্থায় রয়েছে। আপনি থাকুন আমাদের সাথে। আমরা আরেকটি পার্ক যেটি নরসিংদীতে রয়েছে, ড্রিম হলিডে পার্ক, সেখানে আমাদের আরেকজন সহকর্মী রয়েছেন আসাদুজ্জামান রিপন। রিপন, আপনি যেখানে আছেন একটু জানাবেন যে সেখানকার কেমন পরিবেশ, ভিড়ভাট্টা কেমন, আশপাশের জেলা থেকেও সেখানে যাচ্ছে নাকি সবাই স্থানীয়? আসাদুজ্জামান রিপন, আপনি তো এখন ড্রিম হলিডে পার্কে আছেন, একটু জানতে চাই যে সেখানে ভ্রমণ পিপাসু যারা বা ঈদের পরে যারা বিনোদন নিতে গেছেন সেখানে সেই সংখ্যাটা কেমন, আর সব মিলিয়ে সেখানকার চিত্রটা কেমন? আমাদের সহকর্মী আসাদুজ্জামান রিপনের সাথে আমাদের অডিও কানেকশনটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা অন্যান্য জায়গা থেকে শুনছিলাম চট্টগ্রাম এবং বগুড়ার চিত্র, যে মানুষ বেশ ভিড় করছেন বিনোদন স্পটগুলোতে, আমরা সেই খবর দেখাচ্ছিলাম। আগাম বর্ষায় বরিশালের 12টি নদীর অন্তত 40 পয়েন্টে নতুন করে ভাঙন দেখা দিয়েছে, ফলে সব হারানোর আতঙ্কে দিন কাটছে 8 উপজেলার নদী তীরবর্তী মানুষের। জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে পাওবো, তবে ভাঙন প্রতিরোধে স্থায়ী সমাধান চান ভুক্তভোগীরা। 61 কিলোমিটার দীর্ঘ সন্ধ্যা নদী এবার এপ্রিল থেকেই ফুঁসে উঠেছে। নারিকেলি, রহিমগঞ্জ, শিকারপুর, লস্করপুর, ভবানীপুর সহ অন্তত 30 গ্রামের 15 কিলোমিটার এলাকা জুড়ে চলছে সন্ধ্যার ভাঙন। পানি উন্নয়ন বোর্ড বলছে, এবছর এপ্রিলে 38টি নদীতে ভাঙন দেখা দিয়েছে। সন্ধ্যার সুগন্ধা, তেঁতুলিয়া, আড়িয়ালখা সহ 12টি নদীর প্রায় 8 কিলোমিটার এলাকা জুড়ে নতুন করে ভাঙন শুরু হওয়ায় আতঙ্কে স্থানীয়রা। 2 মাসে নদীগর্ভে বিলীন হয়েছে কয়েকশো বাড়িঘর, ফসলি জমি, বাগান সহ অনেক স্থাপনা। 27 এপ্রিল রাতে 1টার দিকে অনুমানিক, তখন চোখের পলকের ভিতরে মুহূর্তের ভিতরে মানে 2-3টা ঘর নদীতে নামিয়ে গেছে। এক উঠানেই 4 ভাই ছিলাম, এখন ওই নদীতে বিলীন হইয়া 4 ভাই 4 রাস্তায় 4 দিকে থাকি। সড়ক ছিল এবং মসজিদ ছিল, স্কুল ছিল, সব নদীর কাছেই সব বিলীন হয়ে গেছে। এবারে আমাদের অনেক জমাজমি ছিল, সবই নদী থেকে, এখন শুধু চোখের পানি আর নদীর পানি। কয়েক বছরের নদী ভাঙনে অসংখ্য পরিবার নিঃস্ব হলেও স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। বালির বস্তা ফালাইতে আছে, বালির বস্তায় আমাকে মনে হয় কাজ হবে না। আমাকে জায়গা বলক না ফালাইলে আমরা যেটু আছে সেটাও থাকবে না। এখন যে সরকার আছে তার কাছে আমার আবেদন যেন আমাদের এই জায়গাটায় দ্রুত একটু ব্লক যেন ফাঁস করে দেয়, যেন হালানের জন্য। ভাঙন কবলিত এলাকার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে জানিয়ে পাউবো কর্মকর্তারা বলছেন, এরই মধ্যে বিভিন্ন পয়েন্টে প্রায় 1 লাখ জিও ব্যাগ ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের যাচাই সভা হয়েছে, এটা পরিকল্পনা কমিশনের প্রেরণ প্রক্রিয়াধীন আছে। এটা একটা অব্যাহত প্রক্রিয়া।
নদী ভাঙ্গন আসলে বরিশাল নদী ভাঙ্গন প্রবণ এলাকা, এখানে ভাঙবে। তবে এটা প্রতিরোধে প্রিভেনশন হিসেবে আমরা কিছু মেজারমেন্ট নেই, সেই কাজগুলো আমরা অব্যাহত রাখতেছি। বরিশালের বিভিন্ন নদীর 34 কিলোমিটার এলাকার ভাঙন রোধে 2020 সাল থেকে প্রায় 2600 কোটি টাকার 5টি প্রকল্প চলছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এপ্রিলে ভোটের তারিখ ধরে নির্বাচন কমিশন শিগগিরই নির্বাচনের রোডম্যাপ দেবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সকালে কুমিল্লার মুরাদনগরে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এই কথা বলেন। এ সময় আসিফ মাহমুদ বলেন, আগে স্থানীয় সরকার নির্বাচন হলে জাতীয় নির্বাচন পিছিয়ে যেতে পারে এমন একটা ভাবনার জায়গা ছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে। তবে প্রধান উপদেষ্টা নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করায় এ নিয়ে আর ভাবনার কারণ নেই। স্থানীয় জনপ্রতিনিধি না থাকায় জনগণের সমস্যার কথা মাথায় রেখে এর মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি নিয়ে কমিশনের সাথে কথা বলা যেতে পারে বলেও মত তার। এ সময় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মূলধারার গণমাধ্যমে গুজব ছড়ানোকে দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি। নির্বাচনের রোডম্যাপ তো হয়নি, একটা ডেট দেওয়া হয়েছে, সম্ভাব্য ডেট এপ্রিল মাসের প্রথমার্ধে, এবং এই ডেটকে মাথায় রেখে নির্বাচন কমিশন একটা রোডম্যাপ যথাসময়ে দেবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন বলেছেন, দেশের সম্পত্তি সার্বভৌমত্ব অন্য কারো হাতে তুলে দেওয়ার ক্ষমতা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নেই। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে এসব কথা বলেন তিনি। বলেন, দেশের সম্পদ জাতীয় সম্পদ, এটি যদি বন্দোবস্ত দিতে হয়, পরিচালনার দায়িত্ব দিতে হয়, তাহলে ম্যান্ডেট থাকতে হয়। তবে যেভাবে এসব নিয়ে কথা বলা হয়েছে সেটা গণতন্ত্রের ভাষা না। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের গুরুত্ব তুলে ধরে ডাক্তার জাহিদ বলেন, দ্রুত নির্বাচন দেওয়া না হলে যেসব ঘটনা ঘটবে তা কারো জন্য কাম্য নয়। চট্টগ্রামের পোর্ট ব্যবহারের জন্য বিদেশি কি দিবেন, তার জন্য ওপেন কোনো টেন্ডার করেছেন, তাদের মধ্যে কারা বেশি আছে? 39 জনের মধ্যে পার্শ্ববর্তী একটি দেশের সবচেয়ে বেশি সংখ্যক লোক আছে, তাদের আপনারা কিভাবে প্রি কোয়ালিফাই করেছেন? অর্থাৎ এখানে অনেক প্রশ্ন আসে। মৌলিক সংস্কার ও বিচার প্রক্রিয়া দৃশ্যমান হলে এপ্রিলে নির্বাচন নিয়ে কোনো দ্বিমত নেই জাতীয় নাগরিক পার্টির, এমন মন্তব্য করেছেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় পঞ্চগড়ের চৌরঙ্গী মোড়ে সাধারণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের তিনি বলেন, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ভোট কেন্দ্র দখল, ভোট চুরির মতো বিষয়ে জনগণ দেখতে চায় না। অন্তর্বর্তী সরকারকে আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন ও বিচার বিভাগের মাধ্যমে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। এসব নিশ্চিত করা না গেলে নির্বাচনে ক্ষমতার অপব্যবহারের সুযোগ থেকে যাবে। নির্বাচনকালীন কিছু সংস্কার প্রয়োজন রয়েছে, বিচার বিভাগের, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, নির্বাচন কমিশনের। এগুলো সম্পন্ন হলে এপ্রিলে নির্বাচন নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই, কিন্তু তার পূর্বে এই নির্বাচনকালীন সংস্কারগুলো নিশ্চিত করতে হবে, বিচারগুলো দৃশ্যমান বিচারিক প্রক্রিয়াটি নিশ্চিত করতে হবে, মৌলিক সংস্কারের দৃশ্যমান অবস্থা আমরা দেখতে চাই। কুমিল্লায় বাক প্রতিবন্ধী দুই মেয়েকে কীটনাশক খাওয়ানোর পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে বাক প্রতিবন্ধী এক বাবার বিরুদ্ধে। এই ঘটনায় বিষক্রিয়ায় দুই মেয়ের মৃত্যু হয়েছে। বাবা মনু মিয়াকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে তিতাস উপজেলার তুলাকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় দুই মেয়ের মা হাসিনা বেগম রান্নার কাজ করছিলেন। পুলিশ জানিয়েছে, বাবা মনু মিয়া এবং মেয়ে মনিরা ও ফাতিহা তিনজনই বাক প্রতিবন্ধী। পায়ে ইনফেকশন হওয়ায় দীর্ঘদিন ধরে বেকার মনু মিয়া। ফলে পরিবারের আর্থিক অসচ্ছলতায় হতাশার জায়গা থেকে বাবা দুই মেয়েকে কীটনাশক খাওয়ানোর পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটক বাবা ছেলের মৃত্যু হয়েছে। দুপুরে কলাতলী সাইমন বিচ পয়েন্টে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন শাহিনুর রহমান ও তার ছেলে সিফাত। পুলিশ জানায়, পরিবার সহ রাজশাহী থেকে কক্সবাজার বেড়াতে এসেছিল পরিবারটি। দুপুরে সমুদ্রে গোসলে নামলে স্রোতের টানে ভেসে যান বাবা ছেলে। খবর পেয়ে লাইফগার্ড সদস্যরা বাবা ও ছেলেকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। এক পর্যায়ে রক্তবমির পর তাদের মৃত্যু হয় বলে জানান চিকিৎসক। তাদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে জানিয়েছে পুলিশ।
যশোরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে বিষাক্ত পার্থেনিয়াম গাছ। পরিবেশের জন্য হুমকি এই গাছটি হতে পারে মানুষ ও গবাদি পশুর মৃত্যুর কারণ, অথচ গাছগুলো নিধনে নেই কোনো উদ্যোগ। আর ঘরের পাশে এমন গাছ থাকলেও এর ক্ষতিকর দিক সম্পর্কে ধারণাই নেই অনেকের। দেখতে ধনিয়া ও চন্দ্রমল্লিকা গাছের মতো হলেও এটি একটি আগাছা। এর নাম বা ক্ষতিকর দিক সম্পর্কে জানে না সাধারণ মানুষ। ফলে যশোরের বিভিন্ন এলাকায় রাস্তার দুই ধারে নির্বিঘ্নে বেড়ে উঠছে বিষাক্ত পার্থেনিয়াম। কৃষি বিভাগের তথ্য মতে গাছের আয়ুষ্কাল ৩ থেকে ৪ মাস। তাদের দাবি, এই আগাছা নিধন ও জনসচেতনতায় কাজ করছেন তারা। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন সহ অন্যান্য অর্গানাইজেশন যদি একযোগে এগিয়ে আসে এবং আমাদের পাশে দাঁড়ায়, তাহলে এই উদ্ভিদ থেকে আমরা ধ্বংস করতে পারবো। পরিবেশ ও প্রাণঘাতী হলেও পার্থেনিয়ামের ভয়াবহতা সম্পর্কে জানে না অনেকে। এটা যে আসলে ক্ষতি করে বা করে না এই সম্পর্কেও আমাদের কোনো ধারণা নেই। মানুষজন এই গাছ চেনেও না, এখনো এর নাম কি জানে না। ফুল ফোটার সময় পার্থেনিয়াম গাছ মানুষ ও গবাদি পশুর জন্য হয়ে ওঠে মারাত্মক ক্ষতিকর। এর বিষাক্ত টক্সিন গবাদি পশুর যকৃতে পচনসহ বিভিন্ন রোগ সৃষ্টি করে। এছাড়া মানুষ ও পশুর দেহে ক্যান্সার, শ্বাসকষ্ট, চর্মরোগ সহ নানা রোগ সৃষ্টি করতে পারে। অ্যানিমালের ক্ষেত্রে এরকম পার্থেনিয়ামের জন্য ডার্মাটাইটিস হতে পারে, তারপরে রেসপিরেটরি প্রবলেম হতে পারে, তারপরে মাংসের বিশেষ করে এবং দুধের কোয়ালিটি ডিটোরিয়েট করতে পারে, হাঁচি কাশি হয়, এমনকি চর্মরোগ দেখা দেয় এবং চর্মর অনেক সময় ক্যান্সার জনিত রোগও হতে পারে এই পার্থেনিয়াম। পার্থেনিয়ামের কারণে জমির প্রায় 40% উর্বরতা কমে। সরকারি ও বেসরকারি সংস্থাগুলো সমন্বয় করে কাজ করলে এর ভয়াবহতা রোধ করা সম্ভব, দাবি কৃষি বিভাগের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সড়ক দুর্ঘটনায় খুলনা ও কিশোরগঞ্জে শিশুসহ 3 জন নিহত হয়েছে, আহত অন্তত 6 জন। ভোরে খুলনার দারোগার ভিটা এলাকায় উল্টো দিক থেকে আসা ইজি বাইকের সাথে ট্রাকের সংঘর্ষ হয়। এতে ইজি বাইক চালক ও এক শিশু নিহত হয়েছে। আহত অন্তত 4 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাত্রীরা সবাই চাঁদপুর থেকে খুলনায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন বলে জানিয়েছে পুলিশ। এদিকে দুপুরে কিশোরগঞ্জে একটি সিএনজি অটোরিকশা উল্টে এক যাত্রী নিহত হয়েছে। গুরুতর আহত আরও 2 জন। ঘটনার পরপরই দুমড়ে মুচড়ে যাওয়া অটোরিকশাটি রেখে পালিয়ে যায় চালক। মুন্সিগঞ্জের শ্রীনগর রেল লাইনের পাশ থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। দুপুরে ঢাকা মাও এক্সপ্রেসওয়ের কামারখোলা ফ্লাইওভার সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন জানান, চেহারা সহ মাথার একটি বড় অংশ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রেলের ধাক্কায় দুর্ঘটনা ঘটেছে। রেলওয়ে স্টেশন পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেবে রেলওয়ে পুলিশ। ঘটনাস্থলে আসি, ঘটনাস্থলে এসে দেখতে পাই যে একটা লাশ পড়ে আছে, কিন্তু তার মাথার খুলিটা প্রায় 10-12 হাত দূরে রয়ে গেছে। মাথার খুলিটা এমনভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে যে তাকে চেনা শনাক্ত করা খুবই কষ্টকর। তবে এটা পুরুষের লাশ। আমরা লাশটা উদ্ধার করে রেলওয়ে পুলিশকে খবর দিই। হবিগঞ্জের মাধবপুরের বহরায় সোনাই নদীর রাবার ড্যামের পানিতে নেমে ডুবে যাওয়ার 15 ঘন্টা পর আব্দুল জলিল নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে রাজাপুরের আখালিয়া এলাকায় মরদেহটি নদীতে ভাসতে দেখে স্থানীয়রা। পুলিশ জানায়, গতকাল দুপুরে বন্ধুদের সঙ্গে রাবার ড্যামে বেড়াতে গিয়ে পানিতে নেমে নিখোঁজ হন জলিল। খবর পেয়ে ফায়ার স্টেশনের একটি টিম ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। আজ সকালে রাজাপুরের আখালিয়া এলাকায় মরদেহটি নদীতে ভাসতে দেখে স্থানীয়রা, পরে তা উদ্ধার করে। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এই ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।
চাঁদপুরে সাপের কামড়ে অসুস্থ হয়ে গত 5 মাসে চিকিৎসা নিয়েছে অন্তত 300 জন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম না থাকায় মৃত্যু হয়েছে 2 নারীর। বর্ষা এলে সাপের উপদ্রব আরও বেড়ে যাওয়ার শঙ্কায় জেলার 7 উপজেলার বাসিন্দারা। এদিকে চাহিদা পেলে স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পর্যাপ্ত অ্যান্টিভেনম পাঠানোর আশ্বাস জেলা সিভিল সার্জনের। চাঁদপুরে গত জানুয়ারি থেকে 15 মে পর্যন্ত হাসপাতালে চিকিৎসা নিয়েছেন অন্তত 298 জন সাপে কাটা রোগী। এছাড়া স্বাস্থ্যকেন্দ্রে অ্যান্টিভেনম না থাকায় মারা গেছেন 2 গৃহবধূ। সাপে কাটলে ওঝা বা কবিরাজের কাছে না গিয়ে দ্রুত রোগীকে হাসপাতালে নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। অথচ জেলা শহরের বাইরে 2-1টি ছাড়া বেশিরভাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই নেই অ্যান্টিভেনম। এক সপ্তাহের ভিতরে 2টা ঘটনা ঘটছে, সাপে আক্রান্ত রোগী মারা গেছে। এটা নিয়ে আমরা খুবই ভয়ের ভিতরে আছি। বৃষ্টি বাদলের দিন আসতেছে, সাপ এখন রাস্তাঘাটে আছে, এখন আমরা খুব আতঙ্কিত। একটু সাপে কামড় দিলে ওঝা বা কবিরাজ তার কাছে না গিয়ে ফার্স্ট হ্যান্ড আমাদের ডাক্তারদের কাছে আসেন। আমরা আগে শনাক্ত করি এটা আসলে বিষাক্ত সাপের কামড় না অবিষাক্ত সাপের কামড়। যেহেতু 95% বেশি শতাংশ সাপের কামড়ই অবিষাক্ত, সেক্ষেত্রে এটা কোনো ক্ষতির কারণ হবে না, কিন্তু বিষাক্ততার রিস্কটা আমরা ডাক্তাররা শনাক্ত করব। বিষাক্ত সাপে কাটলে রোগীকে 10টি অ্যান্টিভেনম দিতে হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো অ্যান্টিভেনমের চাহিদা পাঠালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা সিভিল সার্জনের। প্রতিটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিভেনাম মজুদ রাখার জন্য একটা নির্দেশনা দিয়েছে। কোথাও যদি অ্যান্টিভেনাম না থাকে তাহলে আমি বলবো সংশ্লিষ্ট উপজেলা হেলথ কমপ্লেক্সের যিনি অফিসার আছেন দ্রুত যাতে চাহিদাটা পাঠিয়ে দেয়। জেলায় সাপের কামড়ে সবচেয়ে বেশি আহত হন মতলব উত্তরে 123 জন, এছাড়া মতলব দক্ষিণে 44, ফরিদগঞ্জে 36, হাজীগঞ্জে 43, শাহরাস্তিতে 29, হাইমচরে 18 এবং কচুয়ায় 5 জন চিকিৎসা নেন। বর্ষার আগেই স্বাস্থ্যকেন্দ্রগুলোতে পর্যাপ্ত অ্যান্টিভেনম নিশ্চিতের দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেরপুর সদরের ঈদ আনন্দ উপলক্ষে ঐতিহ্যবাহী হাডুডু খেলার আয়োজন করা হয়। রোববার বিকেলে টাঙ্গারিয়াপাড়ায় জয়নুল আবেদিন স্মৃতি সংসদ নামে একটি সংগঠন এই খেলার আয়োজন করে। এতে বিবাহিত দল 2-1 গোলে অবিবাহিত হাডুডু দলকে পরাজিত করে আনন্দে মেতে ওঠে। খেলাটিতে অংশ নিয়ে খুশি সকল খেলোয়াড়, এছাড়া খেলা দেখে আনন্দিত স্থানীয় দর্শনার্থীরা। নতুন প্রজন্মকে আকৃষ্ট করতে প্রতি বছরই হাডুডু খেলার আয়োজন করার আশ্বাস আয়োজকদের। বিবাহিত দলের খেলোয়াড়, অবিবাহিত দলের খেলোয়াড়রা এই খেলাটা ইন্টারনেট আসার পর থেকেই এই খেলাটা উঠে গেছে। আমরা প্রতি বছর ঢাকা থেকে লোক আসলে আমরা সারা গ্রামগঞ্জ থেকে সব লোক এসে আমরা খেলার আয়োজন করি। আজকে খেলাটা হলো খুব সুন্দর লাগলো, খুব ভালো লাগলো খেলাটা। আর এই সাথে শেষ করছে আজকের সমগ্র বাংলাদেশের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ফেসবুক, ইউটিউব আর আরো বিস্তারিত সংবাদ দেখতে পাবেন।